নমস্কার। আজকের আলোচনা কোনো খবরের চ্যানেলের বিতর্ক নিয়ে নয়, বরং আমার সাথে চলুন আমরা একটা গোটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক যন্ত্রটাকে একেবারে ভেতর থেকে দেখব। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ডেটা, মানুষের আকাঙ্ক্ষা আর নিখুঁত কৌশল মিলে একটা জনাদেশ তৈরি হয়। চলুন চাঁচলের ব্যবচ্ছেদ শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মানচিত্রে মালদা জেলার এই চাঁচল কেন্দ্রটি আমাদের আজকের আলোচনার বিষয়। এটাকে শুধু একটা নির্বাচনী এলাকা হিসাবে দেখবেন না, এটা আসলে আধুনিক নির্বাচন বোঝার জন্য একটা জীবন্ত কেস স্টাডি। এখানকার মাটি, জল আর মানুষ যে গল্পটা বলছে সেটাই আসল রাজনীতির ইঞ্জিন রুম। দেখুন, আমাদের কাজের মূল ভিত্তিটা খুব পরিষ্কার। নির্বাচন কোনো ব্যক্তির ক্যারিশমার খেলা নয়, এটা একটা সিস্টেম, একটা ব্যবস্থা। আর এই ব্যবস্থার ভাষা হল ডেটা, তথ্য। আর এই পুরো সিস্টেমটার শেষ এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুশাসন বা গভর্নেন্স। এই তিনটে জিনিসকে এক সুতোয় না বাঁধলে কোনো জনাদেশের আসল অর্থ বোঝা প্রায় অসম্ভব। তো চলুন প্রথম পর্বে যাই। চাঁচলের নারী নক্ষত্র বুঝতে হলে সবার আগে এখানকার মাটি আর মানুষের সংগ্রামকে বুঝতে হবে। কারণ যে কোনো জায়গার রাজনীতি তার ভূগোল আর অর্থনীতির ওপরই দাঁড়িয়ে থাকে। একটা সময় ছিল যখন এই মালদা ছিল বাংলার শস্য ভাণ্ডার, ব্রেড বাস্কেট, উর্বর জমি, প্রচুর ফসল। কিন্তু আজ মহানন্দা নদীর বন্যা আর লাগাতার পাড় ভাঙন সে পরিচয়টাই কেড়ে নিতে বসেছে। ভাবুন একবার, যে নদী জীবন দেয় সেই নদী যখন মানুষের ঘরবাড়ি, জমিজমা কেড়ে নেয়, তখন সেই সংগ্রামটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করতে পারে। এই সংখ্যাটার দিকে তাকান, ৪৬%। এটা এখানকার গ্রামীণ পরিকাঠামোর একটা কঠিন সত্যি। মানে চাঁচলের অর্ধেকেরও বেশি গ্রামে এখনও পাকা রাস্তা নেই। তার মানে বর্ষাকালে যাতায়াত করা, ফসল বাজারে নিয়ে যাওয়া বা আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালে পৌঁছনোটা যে কি বিরাট একটা চ্যালেঞ্জ, তা আমরা হয়তো শহর থেকে বসে কল্পনাও করতে পারব না। মাটির কথা তো হলো, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি গল্প শোনাচ্ছে। কারণ এখানকার ভোটারদের গঠন আর ভোটের পরিসংখ্যানের মধ্যেই চাঁচলের রাজনৈতিক ভবিষ্যতের কোডটা লুকিয়ে আছে। আসুন সেই কোডটা ভাঙার চেষ্টা করি। ৭১.২%। চাঁচল ১ ব্লকের মুসলিম জনসংখ্যার হার। এই একটা সংখ্যাই এখানকার রাজনৈতিক সমীকরণের মূল চালিকা শক্তি। যখন কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের এত বড় উপস্থিতি থাকে, তখন স্বাভাবিকভাবেই তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের উদ্বেগগুলোই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এটাকে অস্বীকার করে এখানে রাজনীতি করা প্রায় অসম্ভব। ৩,০০০ টাকা এখানকার একটা গ্রামীণ পরিবারের গড় মাসিক আয়। এই সংখ্যাটা শুধু দারিদ্র্যকে দেখায় না, এটা একটা গভীর অর্থনৈতিক সংকট আর দীর্ঘস্থায়ী বেকারত্বের ছবি তুলে ধরে। যখন রোজগার জীবন চালানোই একটা সংগ্রাম হয়ে দাঁড়ায়, তখন কিন্তু রাজনৈতিক আনুগত্য বদলাতেও বেশি সময় লাগে না। এইবার এই চার্টটা দেখুন, যা দেখা যাচ্ছে তা সত্যি চমকে দেওয়ার মতো। ২০১৬ আর ২০২১, মাত্র ৫ বছরের তফাৎ, কিন্তু রাজনীতির রংটা দেখুন কি ভীষণভাবে বদলে গেছে। ২০১৬তে কংগ্রেসের জেতা আসন ২০২১-এ বিপুল ভোটে জিতে নিল তৃণমূল। আবার দেখুন, বিজেপির ভোট শেয়ারও কিন্তু প্রায় ৫% বেড়েছে। এই যে দ্রুত পরিবর্তন, এটাই প্রমাণ করে যে ভোটাররা কোনো এক জায়গায় স্থির হয়নি, তারা ক্রমাগত বিকল্প খুঁজছেন। ডেটা তো অনেক কিছু বলে দিল, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে মানুষের কোন কষ্টগুলো, কোন হতাশাগুলো লুকিয়ে আছে, চলুন তৃতীয় পর্বে আমরা সেই কারণগুলো খতিয়ে দেখি, যেগুলো একটা বিধানসভা কেন্দ্রের আসল ফল্ট লাইন বা ফাটল তৈরি করে। আমাদের মূল কারণ বিশ্লেষণে এই ৬টা গভীর ফাটল বেরিয়ে এসেছে। এগুলো শুধু সাধারণ অভিযোগ নয়, এগুলো মানুষের মনে জমে থাকা ক্ষোভ, কাটমানির বিরুদ্ধে রাগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে হতাশা, অতীতের হিংসার ভয়, সীমান্ত নিয়ে উদ্বেগ, যুবকদের বেকারত্ব আর এক অংশের মধ্যে তো তোষণের অভিযোগ নিয়ে ক্লান্তি। এই প্রত্যেকটা বিষয় মানুষের দৈনন্দিন জীবনকে নাড়িয়ে দেয় এবং তাদের ভোটের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। নদী আমাদের জমি কেড়ে নেয়, সরকার ত্রাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু অপেক্ষা শেষ হয় না। এটা কোনো একজনের কথা নয়, এটা হাজার হাজার মানুষের মনের প্রতিধ্বনি। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় সরকারি প্রকল্পের দীর্ঘসূত্রতা আর সাহায্যের জন্য অনন্ত অপেক্ষা মানুষের মনে কতটা গভীর হতাশা তৈরি করে। আর সেই হতাশারই প্রতিফলন ঘটে ভোটের বাক্সে। দেখুন, বিশ্বাস কিন্তু একদিনে ভাঙে না।
এই টাইমলাইনটা দেখুন কিভাবে ধাপে ধাপে প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গেছে। 2016 সাম্প্রদায়িক দাঙ্গা একটা গভীর ক্ষত তৈরি করেছিল। তার ওপর ক্রমাগত সরকারি প্রকল্পে দেরি আর কাটমানির অভিযোগ সে বিশ্বাসে চির ধরিয়েছে। আর সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই ক্ষতের ওপর নুনের ছিটের মতো কাজ করেছে। আস্থার এই ক্ষয় একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের মর্যাদার কথা বলা আছে। যখন মানুষের কথা শোনা হয় না এবং তাদের অভিযোগগুলো নিয়ে দায়িত্বের সাথে আলোচনা হয় না, তখনই আস্থার সংকট আরও গভীর হয়। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও তো দরকার। চলুন এবার চতুর্থ পর্বে যাই। রোগ নির্ণয়ের পর এখন প্রেসক্রিপশনটা কি হতে পারে সেই দিকে নজর দেয়া যাক, সমস্যা থেকে সমাধানের দিকে। ফাঁকা প্রতিশ্রুতি নয়, একটা নক্কর চুক্তি। এই ডেভেলপমেন্ট প্লেজশিট বা উন্নয়ন প্রতিশ্রুতির টেবিলটা দেখুন। এর মূল ভাবনাটাই হল স্বচ্ছতা। এখানে প্রত্যেকটা কাজের পাশে খরচের হিসেব দেওয়া আছে, আর তার থেকে মানুষের কি লাভ হবে অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটাও পরিষ্কার করে বলা আছে। যেমন জাতীয় সড়ক তৈরিতে 50 কোটি টাকা লাগলে ব্যবসা বাণিজ্য বাড়বে, মহানন্দার বাঁধ তৈরিতে 30 কোটি টাকা লাগলে 5,000 একর জমি বাঁচবে। যখন ভোটাররা এমন একটা সুনির্দিষ্ট পরিমাপযোগ্য সমাধানপত্র দেখেন, তখন হারানো আস্থা ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। এবার আসা যাক যোগাযোগের কৌশলে। এর নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এর প্রথম মুখ হল শিব, অর্থাৎ আগ্রাসন, মানে প্রতিপক্ষের দুর্নীতি আর আইন শৃঙ্খলার রেকর্ড ধরে সরাসরি আক্রমণ করা। এটা হলো বিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের জায়গা তৈরি করার কৌশল। দ্বিতীয় মুখ হল বিষ্ণু, অর্থাৎ স্থিতিশীলতা। যেখানে প্রশাসনিক বিশৃঙ্খলা আর হিংসার ভয় রয়েছে, সেখানে শান্তি, শৃঙ্খলা আর স্থিরতার প্রতিশ্রুতি দেওয়া। ভোটারদের মনে এই বার্তা পৌঁছে দেওয়া যে ভয় নয়, নিরাপত্তা আর শান্তিতে থাকাই তাদের অধিকার। মতবাদের তৃতীয় মুখ হল ব্রহ্মা, অর্থাৎ উদ্ভাবন বা সৃষ্টি। এটা ভবিষ্যতের কথা বলে। অ্যাগ্রোটেক হাব বা ডিজিটাল ট্রেনিং সেন্টারের মতো নতুন অর্থনৈতিক ধারণা সামনে আনা, যা নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করবে। এই কৌশলটা মূলত তরুণ আর উচ্চাকাঙ্ক্ষী ভোটারদের স্বপ্ন দেখায়। আর চতুর্থ এবং শেষ মুখ হল দুর্গা, অর্থাৎ সুরক্ষা। এই কৌশলের লক্ষ্য হল ভোটারদের সঙ্গে একটা সাংস্কৃতিক এবং ভাবনাত্মক যোগসূত্র তৈরি করা। সম্প্রদায়ের মূল্যবোধ, নারীর সুরক্ষা এবং স্থানীয় ঐতিহ্যের মতো বিষয়গুলোকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়া। কারণ রাজনীতি শুধু অঙ্ক নয়, মানুষের আবেগের সঙ্গেও জুড়ে থাকে। সবথেকে ভালো পরিকল্পনাও কিন্তু মাঠে মারা যায়, যদি সেটাকে ঠিকমতো কাজে লাগানো না যায়। শেষ এবং সবচেয়ে কঠিন পর্যায় হল কৌশলকে ভোটে রূপান্তরিত করা। চলুন দেখি এই ফাইনাল মাইল ইঞ্জিনিয়ারিং বা শেষ মুহূর্তের অনুচালনার কৌশলটা কি। একটা সফল নির্বাচনী প্রচারকে দুটো ভাগে ভাঙা যায়। একটা হলো স্ট্র্যাটেজিক বা কৌশলগত সিদ্ধান্ত, অর্থাৎ কি করতে হবে এবং কেন করতে হবে, যেমন প্রার্থী কে হবেন বা মূল বার্তা কি হবে। আর অন্যটা হলো অপারেশনাল বা কার্যকর সিদ্ধান্ত, অর্থাৎ কিভাবে আর কখন কাজটা করতে হবে, যেমন বুথ ম্যানেজমেন্ট বা ডোর টু ডোর ক্যাম্পেইন। এই দুটোর মধ্যে তালমেল না থাকলে কোনো পরিকল্পনায় সফল হয় না। নির্বাচনের আগের শেষ 30 দিন, এটা একটা কাউন্টডাউনের মতো। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘণ্টার হিসেব থাকে। প্রথম ধাপে মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করা। দ্বিতীয় ধাপে প্রতিদিনের প্রচার অভিযানের মাধ্যমে বার্তাটাকে মানুষের মনে গেঁথে দেওয়া। তৃতীয় ধাপে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ভোটের দিন বুথকে সুরক্ষিত রাখা। এটা একটা মিলিটারি অপারেশনের মতোই নিখুঁত হওয়া যায়। বুদ্ধিমানরা অন্যদের সাফল্য থেকে শেখে, এখানেও তাই করা হয়েছে। ত্রিপুরা বা আসামের সফল নির্বাচনী মডেল থেকে শিক্ষা নেওয়া হয়েছে, যেমন শক্তিশালী বুথ স্তরের ম্যানেজমেন্ট, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দেওয়া, যুবকদের সংগঠিত করা। কিন্তু সবচেয়ে জরুরি হল বাইরের কোনো মডেলকে হুবহু নকল না করে সেটাকে বাংলার মাটির জন্য, চাঁচলের সংস্কৃতির জন্য বদলে নেওয়া হয়েছে। মনে রাখতে হবে, যে কোনো ডেটাভিত্তিক কাজের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি অত্যন্ত জরুরি, যা ভারতের ডিপিডিপি আইন দ্বারা সুরক্ষিত। তাহলে দিনের শেষে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? একদিকে ডেটা,
নিখুঁত পরিকল্পনা আর সুশাসনের ব্লুপ্রিন্ট, আর অন্যদিকে মানুষের গভীর বিশ্বাস, জনতাত্ত্বিক বাস্তবতা আর নির্বাচনী প্রচারের চরম বিশৃঙ্খলা। এই দুয়ের দ্বন্দ্বে শেষ হাসি কে হাসবে? উত্তরটা চাঁচলের মানুষই দেবেন। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার বিধানসভা কেন্দ্রের উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 0842041602 নম্বরে।